রোজা আশেপাশে থাকা সবার দিকে একবার করে তাকালো। অহনা, তিশা, সৌরভ, রিয়াদ, নুরা, নাহিদ, তারা প্রত্যেকে এই যাত্রায় তার সঙ্গে ছিল। এক একজন তার পাশে এসে দাঁড়িয়েছিল, মানসিক শক্তি যোগাচ্ছিল, সাহায্য করছিল, যতটুকু সম্ভব সাহস জুগিয়েছিল। সবাই তাকে একটা শক্তি দিয়েছে এবং রোজা তাদের দিকে কৃতজ্ঞতা চোখে তাকিয়ে যেন অনুমতি চাইল, একটু সাহস, যেন সে পুরোপুরি একাই এই কাজটি করতে পারবে। নাহিদ তাড়া দিয়ে বলল, ম্যাম কেন অপেক্ষা করছেন? শুভ কাজে দেরি করতে নেই, শেষ করে দিন তো। শুধু শুধু সময় নষ্ট করছেন, উড়িয়ে দিন। তার কথায় রোজা এক মুহূর্তের জন্য দৃষ্টিভঙ্গি বদলাল, যেন পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। তার চোখের পাতা বন্ধ করে সে প্রথমে নিজের বাবার কথা মনে করে নিল, যেন এক লম্বা শ্বাস ফেলল, মনের মধ্যে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা অনুভব করল। এরপর রোজা যেন নিজেকে প্রস্তুত করে বন্দুকের ট্রিগার টেনে দিল। কোনো রকম দেরি যেন করতে চাইল না। প্রথম গুলি, তারপর পরপর আরও গুলি, যেন তার পুরো শরীরে প্রবাহিত হয়ে যাওয়ার মতো। মুহূর্তেই জাবেদের শরীর ছাঁচড়া হয়ে পড়ল। রোজার চোখের সামনে তার বাবা, তার হারানো পৃথিবী, এগুলো সবই রক্তের স্রোতের মতো প্রবাহিত হচ্ছিল। এদিকে যারা দাঁড়িয়েছিল তারা সবাই এক অবিশ্বাস্য শান্তি অনুভব করেছিল, যেন একটা দীর্ঘ সময়ের অস্থিরতা সমাপ্ত হয়েছে। রোজা গুলি করতে করতে একে একে প্রতিটি লক্ষ্যে পৌঁছাচ্ছিল, আর তার শরীরে যেন আরেকটি অজানা শক্তির বশবর্তী হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত রোজা বন্দুকে থাকা সব গুলি শেষ করে দিয়ে বন্দুকটা হাত থেকে ফেলে দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়ালো। তার সামনে পড়েছিল জাবেদের নিথর হয়ে পড়ে থাকা মৃতদেহ। তার চোখে ছিল এক গভীর নীরবতা, একটা শান্তি, এবং তার বাবার কথা মনে পড়ে গেল। হঠাৎ করে অজান্তে তার চোখে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রোজা হালকা করে শ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি যে আমাকে এত ভালোবাসতে, এত আগলে রেখেছিলে, আমি সেই ভালোবাসার প্রতিদান দিতে পেরেছি। আমি প্রতিশোধ নিতে পেরেছি বাবা। তুমি যেখানেই থাকো জানো, তোমার স্বপ্ন পূরণ করেছি। রোজার একটা শুকনো ঢোক গিলে চোখের পানি আটকালো। আহমেদ রোজার অবস্থাটা বুঝতে পারল। একটু সময় নিয়ে আহমেদ রোজার দিকে এগিয়ে গেল, তার পাশে দাঁড়িয়ে থাকে সমর্থন দেওয়ার জন্য। পেছন থেকে রোজার কাঁধে আলতো হাত রেখে ধীর কণ্ঠে আশ্বাস দিল, রোজা, তুমি যা করেছো সেটা একদম ঠিক করেছো। তুমি যেটা চেয়েছো সেটাই পেয়েছো। তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে। রোজা এবার টলমল চোখ নিয়ে আহমেদের দিকে তাকালো। তার ঘাড়ে থাকা আহমেদের হাতের উপর হাত রেখে বলল, আহমেদ, আমি পেরেছি, আমি ব্যর্থ হইনি। দেখেছেন, আমি নিজের হাতে ওকে শেষ করে দিয়েছি। আপনি দেখেছেন আহমেদ? আহমেদ চোখ বন্ধ করে মাথা নেড়ে বলল। আমি দেখেছি, আমি দেখেছি আমার রোজাকে। রোজা ক্ষীণ কণ্ঠে বলল, আমার বাবার আত্মা শান্তি পায়নি আহমেদ। পেয়েছে, বাবার আত্মা অবশ্যই শান্তি পেয়েছে। রোজা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। আহমেদকে শক্ত করে জড়িয়ে ধরল। আহমেদও তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জড়িয়ে ধরল তাকে। আহমেদের স্পর্শ, তার সান্ত্বনা রোজাকে যেন আরও শক্তিশালী করে তুলল। আহমেদ এবার রোজাকে জড়িয়ে ধরা অবস্থাতেই আকরাম চৌধুরীকে চোখের ইশারা করল। আকরাম চৌধুরীর সাথে সাথে পুলিশদের দিয়ে জাভেদ রায়ানের ডেড বডিটা সরিয়ে ফেলল। সাথে অজ্ঞান হয়ে থাকা জেবাকেও গাড়িতেই উঠিয়ে নিল, তাকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। আরও কিছুক্ষণ আহমেদ আর রোজা একে অপরকে জড়িয়ে ধরে থাকলো, যেন সমস্ত কষ্টের পর এই এক মুহূর্তের শান্তি ছিল তাদের জীবনের একমাত্র উপহার। শেষ পর্যন্ত সবার চোখে ছিল এক অদ্ভুত সন্তুষ্টি এবং স্বস্তি, কিন্তু রোজার চোখে সেই প্রগাঢ় আবেগ ছিল তার বাবার জন্য, নিজের জন্য, এবং যে পৃথিবী সে হারিয়েছিল তার জন্য। আহমেদ এবার রোজার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, কাঁদে না মাই কুইন, সবার সামনে তো এখন আদর করতেও পারছি না। কেতো না, সব ঠিক হয়ে গেছে। চলো এবার বাড়ি যাবো। রোজা এবার আহমেদের কাছ থেকে সরে আসলো, কিন্তু তার দুহাত তখনও আহমেদের গলায় ছিল। রোজা কিছু একটা ভেবে বলল, আগে জেবাকে হসপিটালে অ্যাডমিট করে দিয়ে আসি। এই মুহূর্তে আহমেদ বলে উঠল। তুমি জেবাকে কেন মারলে না রোজা? রোজা ক্ষীণ হেসে বলল, জেবার কি দোষ আহমেদ? ও তো কিছু করেনি, শুধু আপনাকে চেয়েছিল। ওর তো কোনো অপরাধ নেই। ওকে আমি কেন মারবো বলুন? পেছন থেকে রিয়াদ বলে উঠল। কিন্তু ম্যাম, যেবা তো অপরাধের সাথে যুক্ত ছিল। আইন অনুযায়ী ওরও তো শাস্তি হওয়া দরকার। রোজা মাথা নেড়ে বলল, আইন অনুযায়ী শাস্তি হবে ওর, কিন্তু সেটা মৃত্যুদণ্ড না। আর ওর শাস্তি আমি কমিয়ে আনবো। আহমেদ যেন এবার বিরক্ত হয়ে গেল। কেন রোজা? আমার শাস্তি কেন কমিয়ে আনবে? রোজা এবার আহমেদকে উদ্দেশ্য করে বলল,
ওর মানসিক সমস্যা আছে আহমেদ। প্রতিনিয়ত ড্রাগস নিত ও। ড্রাগস নিত বললে ভুল হবে। জাভেদ ওকে ড্রাগস নিতে বাধ্য করেছিল। এ কারণে ওর মেন্টালি একটু প্রবলেম আছে। আহমেদ অবাক হয়ে বলল। তাই নাকি? দেখে তো বোঝা যেত না। রোজা এবার একটু মুচকি হেসে বলল। আর একটা মজার কথা কি জানেন, ও আপনাকে না পাওয়ার শোকেই ড্রাগস নিত। আহমেদ এবার বিরক্তির সাথে ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস ছাড়ল। রোজা এবার সবাইকে উদ্দেশ্য করে বলল। চলুন সবাই বেরিয়ে পড়ি, আর রিয়াদ কমিশনারকে কল করে বলে দাও যে কাজ শেষ। রিয়াদ মাথা নাড়ল। সবাই এবার যে যার মতো গাড়িতে উঠে বেরিয়ে পড়ল মিরিক ভ্যালি পাস থেকে। শুধুমাত্র দুটো গাড়ি গেল হসপিটালের উদ্দেশ্যে। হাসপাতালে সাদা করিডোর যেন নিস্তব্ধতার প্রতিচ্ছবি। দেয়ালে ঝুলানো স্বাস্থ্যসেবা বিষয়ক পোস্টারগুলোর উপর হালকা আলো পড়ছে। কিছু দূরেই চিকিৎসকদের ব্যস্ত পা চলাচলের শব্দ শোনা যায়। করিডোরের একপাশে পরিবারের বসার জন্য নির্ধারিত জায়গা, সেখানেই বসে আছে আহমেদ ও রোজা। তাদের পাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে রিয়াদ, অহনা, নুরা, তিশা, সৌরভ ও নাহিদ। আহমেদের চোখ ঘন ঘন ঘড়ির দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে সময় যেন থেমে আছে। তার কপালে চিন্তার ছাপ স্পষ্ট। অন্যদিকে রোজা বসে আছে চুপচাপ। তার মুখে তেমন কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার গভীর চোখের দৃষ্টি দেখে রোজা বোঝা যায় যে আর তার ভেতরে এক প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। আহমেদ একবার তার দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নেয়। মনে হচ্ছে কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ যেন আটকে যাচ্ছে। একবারের জন্য সে হালকা গলায় বলে। রোজা, তুমি কি ঠিক আছো? রোজা তার দৃষ্টিকে মেঝে থেকে সরিয়ে আহমেদের দিকে তাকায়। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে সে শুধু বলে, আমি ঠিক আছি, কিন্তু জেবা। আহমেদ খানিক বিরক্তির স্বরে বলে। জেবাকে নিয়ে তোমার কেন এত চিন্তা হচ্ছে বলো তো? আমি তো এখন এটাই বুঝতে পারছি না যে আমরা ওর জন্য কেন এখানে হসপিটালে বসে আছি। আহমেদের কথা শুনে এদিকে রিয়াদ এবং নাহিদও মাথা নাড়ালো। তাদেরও একই প্রশ্ন, কিন্তু কেউ ভয়ে রোজাকে কিছু বলতে পারছে না। রোজা এবার কেবিনের দিকে তাকিয়ে বলে। অমানবিক আচরণ করবেন না আহমেদ। আমি আপনাকে আগেও বলেছি জেবা নির্দোষ, আর এখন ওর জন্য পৃথিবীতে কেউ নেই। আহমেদ হালকা দীর্ঘ শ্বাস ফেলে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেবিনের ভেতরে, আর রোজার মাথা ঠিক কী হচ্ছে। কেবিনের দরজার সামনে দাঁড়ানো নার্স মাঝে মাঝে ভেতরে ঢুকে যায়, কিন্তু কোনো তথ্য দেয় না। কিছুক্ষণ পর পাশ দিয়ে একজন ডাক্তার হেঁটে যাচ্ছিলেন। আহমেদ উঠে দাঁড়িয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রোজা হাত দিয়ে ইশারা করে বসিয়ে দেয় তাকে। তাড়াহুড়ো করে কোনো লাভ হবে না। অপেক্ষা করা ছাড়া এখন আমাদের কিছুই করার নেই। তৌসিফ ভাই আসুক, চুপ করে থাকুন আপনি। আহমেদ বসে পড়ে, কিন্তু তার অস্থিরতা যেন বেড়ে যায়। করিডোরের বাতাস ভারী হয়ে আছে, চিন্তা আর অজানা আশঙ্কায়। হাসপাতালের করিডোরের শান্ত পরিবেশ আচমকাই ভেঙে যায় কেবিনের ভেতর থেকে আসা চেঁচামেচির আওয়াজে। রোজা এবং আহমেদ তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকায়। দুজনের মুখে বিস্ময় এবং উদ্বেগের ছাপ। চেঁচামেচির শব্দ ক্রমাগত বাড়তে থাকে, যেন ভেতরে তুমুল বিশৃঙ্খলা চলছে। ঠিক সেই মুহূর্তেই দরজা ঠেলে বেরিয়ে আসে তৌসিফ। মুখে তীব্র উদ্বেগের ছাপ, কপালে ঘাম। তৌসিফ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল। জেবা চেঁচামেচি শুরু করছে। ও বারবার জাভেদের কাছে যাওয়ার কথা বলছে, আর কিসের উল্টোপাল্টা কথা বলছে যেন। ইঞ্জেকশনটাও নিতে চাচ্ছে না। এই কথায় আহমেদের মুখ পাথরের মতো শক্ত হয়ে যায়, যেন এসব তার বেশ বিরক্ত লাগছে। আর রোজার চোখে এক মুহূর্তের জন্য এক অজানা উত্তেজনা ভেসে ওঠে। তৌসিফ গম্ভীর শ্বাস ফেলে পড়ে। জেবা মানসিকভাবে ভেঙে পড়েছে। ও আসলে মেন্টালি সিক। এভাবে চলতে থাকলে ও আরও খারাপ কিছু হয়ে যেতে পারে। আমি কি ওকে এখন মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করব? রোজা কিছুক্ষণ চুপ করে থাকে, যেন মনের মধ্যে কোনো গভীর সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এরপর হঠাৎ করে সে বলে, আমি যাচ্ছি জেবার কাছে। এই কথা শুনে আহমেদ আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ায়। উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে। না রোজা, তুমি ভেতরে যাবে না। ও এখন বিপজ্জনক অবস্থায় আছে। যদি তোমাকে আঘাত করে? আমাকে যেতে হবে। তুমি কি বুঝতে পারছো না রোজা? ওর অবস্থা খুবই ভয়ানক। ও যদি তোমাকে... রোজা দৃঢ় কণ্ঠে বলে। আমাকে যেতে দিন আহমেদ। ওর সঙ্গে কিছু কথা বলার প্রয়োজন। ওর মানসিক অসুস্থতাটা এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। আহমেদ আরও একবার বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রোজা তার দুহাত উঁচু করে সবাইকে থামিয়ে দেয়। এরপর আর চারপাশের সবাইকে উদ্দেশ্য করে বলে,
কেউ ভেতরে আসবেন না, আমি নিজেই সামলাবো। তার চোখে এমন এক কঠিন দৃঢ়তা ঝলক দেয় যে সে আহমেদ সহ বাকিরা আর কিছু বলতে পারে না। সবাই নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে থাকে আর রোজা সোজা এগিয়ে যায় কেবিনের দরজা ঠেলে ঢুকে পড়ে। আহমেদ ঠিক তখনই চিন্তায় পড়ে যায়। তার মন বলছিল রোজাকে থামাতে, কিন্তু রোজার চোখে সেই দৃঢ়তায় সে যেন নিজেই অসহায় হয়ে পড়েছে। রোজা ভেতরে চলে যাওয়ার পর আহমেদ কিছুক্ষণ পায়চারি করে। তার চিন্তাগুলো যেন অসংখ্য দিক থেকে তাকে আঘাত করতে থাকে। যে বা মানসিকভাবে অস্থির, ও যদি রোজাকে আঘাত করে, এই চিন্তায় তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কিছুক্ষণ পায়চারি করার পর সে আর স্থির থাকতে পারে না। কেবিনের দরজার বাইরে হাত দিয়ে ঠেস দিয়ে দাঁড়ায়। তার চোখ ঘন ঘন দরজায় থাকা গোল কাচের দিকে চলে যায়, যেন কোনো কিছু ভুল করলে সঙ্গে সঙ্গে ভেতরে ছুটে যাবে। বাইরে বসে থাকা তৌসিফ আর বাকিরা তাকে অবাক হয়ে দেখছিল, কিন্তু কেউ কিছু বলেনি। আহমেদের মুখে এখন শুধুই উৎকণ্ঠার ছাপ। রোজার প্রতি তার যে গভীর ভালোবাসা তা তাকে সেখানে দাঁড় করিয়ে রেখেছে। ভেতরে কী ঘটছে তা জানার জন্য তার মনের অস্থিরতা ক্রমাগত বাড়তে থাকে। রোজা কেবিনের ভেতরে ঢুকতে নার্স চেঁচামেচি করতে থাকা জেবার অবস্থা দেখে রোজাকে উদ্দেশ্য করে বলে, ম্যাম, ওনাকে সামলানো যাচ্ছে না। রোজা শান্ত গলায় তাকে নির্দেশ দেয়। আপনি একটু দয়া করে বাইরে যান সিস্টার, আমি দেখছি। নার্স দ্রুত বেরিয়ে যায় আর জেবা তখনও উন্মত্তের মতো চিৎকার করছে। কিন্তু হঠাৎ রোজাকে দেখার সঙ্গে সঙ্গে তার মুখে ক্ষোভের ছাপ স্পষ্ট হয়। তার মনে হঠাৎই ভেসে ওঠে এক বিভীষিকাময় স্মৃতি। তার মামা জাবেদ রায়ানকে রোজা নিজ হাতে খুন করেছিল। জেবা মুহূর্তের মধ্যে দৌড়ে এসে রোজার উপর আক্রমণ করে। সে রোজার গলা চেপে ধরে চিৎকার করতে থাকে, তুই আমার মামাকে মেরেছিস, তুই তাকে শেষ করে দিলি, আমাকে এতিম করলি, কেন করলি এটা? তোকে আমি খুন করে দিব। তুই আমার সব কিছু শেষ করে দিলি, আমার সব কিছু কেড়ে নিলি তুই। রোজা চোখ বন্ধ করে শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু যেবার হাতের চাপে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কেবিনের বাইরে দাঁড়ানো আহমেদ কাচের জানালার দিয়ে এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারে না। সে দ্রুত দরজার দিকে এগিয়ে এসে তা খুলতে যায়। রোজা ইশারায় এক হাত তুলে তাকে থামিয়ে দেয়। আহমেদ হতবাক হয়ে দরজার সামনে দাঁড়িয়ে যায়, কিন্তু তার চোখে স্পষ্ট উদ্বেগ। রোজা হাত নেড়ে ইশারায় বলে, ভেতরে আসবেন না। রোজা এমনিতেই প্রশিক্ষণপ্রাপ্ত একজন দক্ষ অফিসার। একজন পুরুষকে দমন করারও ক্ষমতা রয়েছে তার মধ্যে। জেবা সে হিসেবে কিছুই না। এই কারণে রোজা খুব সহজেই জেবার হাত নিজের গলা থেকে সরাতে পারল। চুপচাপ তার পাগলামি দেখে তারপর ধীর কণ্ঠে বলে, শোনো জেবা, শান্ত হও, আমার কথা মন দিয়ে শোনো। জেবা থেমে যায় না, তার চিৎকার আরও বাড়ে। তুই কথা বলবি না, তুই একটা অমানুষ, মিথ্যা বলছিস তোরা সবাই। আমার মামা খারাপ হতে পারে না, তুই তাকে মেরে ফেলেছিস, তুই একটা খুনি। রোজা এবার শক্ত হাতে জেবার মুখ ধরে তাকে সরাসরি চোখে চোখ রেখে বলে, শাট আপ জেবা, আমার কথা শোনো। তোমার মামা একজন ওয়ান্টেড ক্রিমিনাল ছিল। সে এমন এমন কাজ করেছে যার জন্য সরকারের পক্ষ থেকে তার এনকাউন্টারের অর্ডার এসেছে। আমি না করলেও তাকে কেউ না কেউ শেষ করত। আমি তোমার মামাকে বাঁচানোর কোনো উপায় পাইনি। আর তাছাড়া তুমি যেমন এখন এতিম হয়েছো, তোমার মামাও আমাকে এতিম করে দিয়েছিল। জেবা এই কথা শুনে আরও উন্মত্ত হয়ে ওঠে। সে চিৎকার করতে করতে নিজের চুল ছিঁড়তে শুরু করে। রোজা এবার তার হাত চেপে ধরে আরও দৃঢ় কণ্ঠে বলে, জেবা, তোমার মামার জন্য আমি দুঃখিত। তোমাকে এতিম করে দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু তুমি যদি আমাকে আঘাত করে ভেবে নাও যে তোমার কষ্ট কমবে, তাহলে তুমি ভুল ভাবছ। তোমার মামা তোমাকে বিপদে ফেলে রেখে গেছে। আমি তোমার শত্রু নই। তুমি নিজের ক্ষতি করছো এই পাগলামি করে। রোজার শান্ত অথচ দৃঢ় গলা জেবাকে থামিয়ে দেয়। সে কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়, যেন এই কথাগুলো হজম করার চেষ্টা করছে। কিন্তু তার অস্থিরতা একেবারে থামে না। সে আবারও চিৎকার করতে চাইলে রোজা তার কাঁধে শক্ত হাতে চেপে ধরে বলে, তোমার মামার জন্য তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু এভাবে পাগলামি করে তুমি নিজেকে শেষ করে দিও না। বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করো জেবা। তুমি নিজেও তোমার মামার কুকীর্তির সম্পর্কে খুব ভালো করেই জানো। আমি তোমাকে সাহায্য করতে চাই জেবা, নিজেকে শান্ত করো। কেবিনের বাইরে আহমেদ দাঁড়িয়ে পুরোটা শুনছে। তার মনের ভেতর রোজার প্রতি এক নতুন গভীর শ্রদ্ধার ভালোবাসার জন্ম নিচ্ছে যেন। এভাবেও যে নিজের চরম শত্রুর কাছের মানুষগুলোকেও সাহায্য করা যায়, এটা একদমই জানত না আহমেদ। রোজার মধ্যে তাহলে এত দয়া রয়েছে, মানুষের প্রতি এত মায়া তার। রোজা এবার ধীরে ধীরে জেবার হাত ধরে তাকে বেডে বসিয়ে দেয়। জেবা তখনও উত্তেজিত।
কিন্তু রোজার উপস্থিতি আর শক্তপোক্ত কথা তাকে কিছুটা স্থির হতে বাধ্য করে। রোজা তার সামনে হাঁটু গেড়ে বসে সরাসরি তার চোখে চোখ রেখে নরম অথচ দৃঢ় কণ্ঠে বলতে শুরু করে। যেবা তুমি নিজের জন্য কি করছো ভেবে দেখেছো? তুমি এমন একজন মেয়ে যার মধ্যে অসাধারণ প্রতিভা আছে। তুমি একজন ভালো অভিনেত্রী। তোমার অভিনয় দক্ষতা দেখলে যে কেউ মুগ্ধ হবে। কিন্তু এই প্রতিভা তুমি এইভাবে নষ্ট করছো কেন? কেন এমন ভুল পথে নিজেকে জড়িয়ে ফেলছো? জেবা অবাক হয়ে চুপ করে শোনে। তার চোখে ক্ষোভের বদলে এক ঝলক খানিক অনুশোচনা দেখা দেয়। রোজা একটু থেমে তার গলা আরও নরম করে বলে, শোনো, তোমার এই মানসিক অবস্থা, তোমার এই যন্ত্রণা সব কিছুই এসেছে তোমার মামার কারণে। তার ভুল কাজগুলো তোমার জীবন অন্ধকার ডেকে এনেছে। কিন্তু তুমি কেন সেই অন্ধকারে ডুবে থাকবে? তোমার সামনে এখনো অনেক বড় পথ পড়ে আছে জেবা। নিজেকে সুস্থ করে তোলো। আমি তোমার ক্ষতি করতে চাই না। আমি চাই তুমি নিজের জীবনের জন্য ভালো কিছু করো। জেবা গভীরভাবে ভেবে ধীরে ধীরে মাথা নিচু করে ফেলে। তার হাতের আঙুলগুলো কাঁপতে থাকে। সে বলে, আমি আর কি করতে পারি রোজা? আমার তো আর কিছুই নেই, মামাই তো ছিল সব। রোজা তার হাত শক্ত করে ধরে পড়ে। তোমার অনেক কিছু আছে জেবা। তুমি আছো, তোমার প্রতিভা আছে। তোমার সামনে এমন অনেক সুযোগ আছে যা তুমি কল্পনাও করনি। শুধু খারাপ কাজের দিক থেকে তাকিয়ে থাকলে তুমি নিজেকে শেষ করে দেবে। নিজের ভেতরের শক্তি খুঁজে বের করো। রোজার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। জেবা কিছু বলার জন্য মুখ খুলতে চায়, কিন্তু তার কণ্ঠ আটকে যায়। শেষে রোজা বলে, এই হাসপাতাল থেকে বেরিয়ে এসে নতুনভাবে শুরু করো জেবা। তোমার প্রতিভাকে কাজে লাগাও। আমি তোমাকে মেন্টাল হসপিটালে দেখতে চাই না। আর এই কথাটা মনে রেখো, তোমার জীবনের দায়িত্ব তোমার নিজের। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি নিজেকে সাহায্য না করলে কেউ কিছু করতে পারবে না। জেবা এবার চুপচাপ থাকে। হঠাৎ করে কিছু একটা ভেবে জেবা আবার সরাসরি রোজাকে প্রশ্ন করে, তুমি কি আমার ভালো চাও রোজা? সত্যি আমার ভালো চাও? রোজা চোখে মুখে দৃঢ়তার ছাপ নিয়ে মাথা নেড়ে পড়ে। অবশ্যই তোমার ভালো চাই। জেবা হঠাৎ এক অপ্রত্যাশিত উত্তেজনায় বলে ওঠে। তাহলে আহমেদকে আমার হাতে তুলে দাও। রোজা চমকে হতবাক হয়ে থেমে যায়। এদিকে আহমেদও চোখ বড় করে তাকায়। এরকম কিছু প্রত্যাশাই করেনি সে। কিছুক্ষণ সময় নিয়ে চুপ করে রোজা মৃদু কণ্ঠে বলে, মানে? জেবা এবার আরও দৃঢ়তার সঙ্গে বলে, আমি আহমেদকে চাই। আমি তাকে খুব ভালোবাসি। আমি তাকে নিজের কাছে পেতে চাই। ওকে পেলে আমার আর কোনো আফসোস থাকবে না, বিশ্বাস করো। তুমি ওকে আমায় পাইয়ে দাও রোজা। আমি জানি তুমি পারবে। কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা আহমেদের চোখে এবার বিরক্ত আর মনের গভীরে হতাশা ফুটে ওঠে। রোজা ধীরে ধীরে জেবার দিকে তাকিয়ে গভীরভাবে ভাবতে থাকে। একসময় সে দরজার কাছে থাকা আহমেদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, যদি উনি তোমাকে চায় তবে আমি বাধা দেব না। নিজ দায়িত্বে তোমার হাতে তুলে দেব। এই কথা শুনে আহমেদ আবারও হতবাক হয়ে যায়। সে জানে রোজা বোঝে যে সে কতটা গভীরভাবে তাকে ভালোবাসে। তবু এই মেয়ে কোন সাহসে এসব কথা বলছে? রোজার এই কথাটা যেন আহমেদের বেশ বিরক্তকর মনে হলো। রোজা এবার উঠে দাঁড়ায়, কেবিনের দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে আহমেদের দিকে তাকিয়ে বলে, ভেতরে যান, জেবার সাথে কথা বলুন। আহমেদ হতবাক হয়ে কিছু বলতে গেলেই রোজা আহমেদকে কেবিনের ভেতরে রীতিমতো জোর করে ঢুকিয়ে দিয়ে নিজে বেরিয়ে যায় এবং কেবিনের দরজা আটকে দেয়। বাইরে দাঁড়ানো রিয়া, তিশা, অহনা, সৌরভ, নাহিদ, নুরা সবাই অবাক হয়ে রোজার এই কাজের কারণ খুঁজতে থাকে। আহমেদ ভেতরে ঢুকতেই যেবার দ্রুত তার দিকে এগিয়ে আসে। সে আহমেদের হাত ধরে কাঁপা গলায় বলে, আমি তোমাকে ভালোবাসি আহমেদ। তুমি রোজাকে ছেড়ে দাও। আমি তোমাকে তার থেকেও বেশি ভালোবাসবো। আমার কাছে আসো প্লিজ। আহমেদ যেবার চাহনিতে শুধু বিভ্রান্তি আর অস্বস্তি অনুভব করে। সে ধীরে ধীরে হাত সরিয়ে নিতে চায়, নিজের সংযম ধরে রেখে শান্তভাবে বলে, আমার হাত ছাড়ো জেবা, আমাকে স্পর্শ করো না। কিন্তু জেবা এবার আরও অস্থির হয়ে বলে, তুমি কেন আমার সাথে এমন করছো? আমি তোমায় ভালোবাসি। তুমি কেন আমাকে পাগল বলছো বলো? রোজার মধ্যে এমন কি আছে? কেন তুমি শুধু তাকে ভালোবাসো? ওর মধ্যে যা আছে সেটা কি আমার মধ্যে নেই? আমি তোমাকে তার থেকেও বেশি সুখ দিতে পারবো আহমেদ। এক রাত থেকে দেখো তুমি।
যে এবার এই নোংরা ও বেপরোয়া কথাটা শুনে আহমেদ মুখ কুঁচকে বলে ওঠে। ছি। জেবা আবারও বলে উঠল। আহমেদ, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, একবার আমাকে সুযোগ। এবার চরম লেভেলের মেজাজ খারাপ হয়ে ধৈর্য হারিয়ে যায় আহমেদের। গলা দৃঢ় করে বলে, জেবা, শাট আপ, থামো। তুমি একদম ভুল পথে এগোচ্ছ। আমি তোমাকে পছন্দ করি না, করবো না। ভালোবাসা তো সহজ নয় জেবা। জোর করে ভালোবাসা হয় না, শুধু দেহ দিয়ে ভালোবাসা হয় না। কতবার বোঝাবো তোমায় আমি? আমার মন, আমার প্রাণ, আমার ভালোবাসার সবটাই রোজার জন্য। আমি কল্পনা করতে পারি না রোজা ছাড়া আর কারোর সাথে থাকা। জেবা থেমে যায়। তার মুখে অসহায়তার ছাপ পড়ে। সে অস্পষ্ট কণ্ঠে বলে, তাহলে আমার কি হবে? আহমেদ এবার শান্তভাবে বলে, জেবা, নিজেকে শেষ করে দিও না। রোজা তোমার ভালো চেয়েছে বলে তোমার জন্য আমি এখানে এসেছি। তুমি একজন ভালো মানুষ হতে পারো। সামনে তোমার জীবনে কেউ আসবে যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে। আমাকে তুমি ভুলে যাও। শুধু শুধু মরুচিকার পেছনে ছুটছো তুমি। কারণ আমি আমার জীবনের রোজাকে ছাড়া কিছু ভাবতে পারি না। রোজা ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারী আসবে না। জেবা এবার অপলক দৃষ্টিতে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, রোজাকে তুমি কেন এত ভালোবাসো আহমেদ? ও তোমায় কি দিয়েছে? আহমেদ জেবার প্রশ্নে গভীরভাবে শ্বাস নিল। তার চোখে যেন রোজার প্রতিচ্ছবি ভেসে উঠল। সেই সাহসী দৃঢ়চেতা তবু গভীরভাবে কোমল নারী। সে এক মুহূর্তের জন্য চুপ থাকলো। সে নিজের সমস্ত আবেগকে একত্রিত করে পরিপূর্ণ উত্তর খুঁজে পাচ্ছে। এরপর ধীরে ধীরে দৃঢ় অথচ শান্ত কণ্ঠে আহমেদ গভীর আবেগে ব্যাকুল হয়ে পড়ল। তুমি জানতে চাও কেন আমি রোজাকে ভালোবাসি? সে শুধু আমার জীবনের অংশ নয়, সে আমার পুরো জীবন। অতীতে আমি যখন ভেঙে পড়তাম, রোজা আমাকে নিজের শক্তি দিয়ে গড়ে তুলতে বারবার। সে নিজে কতটা ভাঙা ছিল তা কখনো বুঝতে দেয়নি, বরং আমার জন্য একটা অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকেছে। একটু থেমে আবারও সে বলল, রোজার মধ্যে এমন কিছু আছে যা কারোর মধ্যে আমি খুঁজে পাই না। তার চোখের প্রতিটি চাহনিতে এক পৃথিবীর কথা থাকে। আমি কথা না বললেও আমার সব বুঝতে পারে। তার ভালোবাসা কখনো আবেগে সীমাবদ্ধ হয় না, এটা তার আত্মা থেকে আসে। রোজা হয়তো নিজে ভালোবাসাটা প্রকাশ করে কম, কিন্তু আমি জানি ও আমার জন্য সব করতে পারে। কিছু একটা মনে করে একটু মৃদু হেসে আহমেদ বলে উঠল, আসলে মেয়েটা ভয় পায়, যদিও নিজের ভালোবাসাটা প্রকাশ করলে আমি হারিয়ে যাই। এই ভয়েও কখনো আমাকে বারবার বলে না যে, আহমেদ, আমি আপনাকে ভালোবাসি না। অথচ আমি যখন বুঝতে পারি, ও প্রতি মুহূর্তে মনে মনে হাজারবার বলে, হাজারবার আমাকে বুঝিয়ে দেয় যে ও আমায় কতটা ভালোবাসে। ভালোবাসা প্রকাশ করতে বড্ড ভয় পায় মেয়েটা, কিন্তু তাতে কি, ভালোবাসে তো আমায়। জেবা চুপচাপ শুনতে লাগলো। তার এখন রোজাকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে বলে মনে হচ্ছে। আহমেদ এবার জেবার দিকে তাকিয়ে বলল, তুমি বললে না রোজার মধ্যে কি আছে? আমি বলি, রোজার মধ্যেই পুরো পৃথিবী আছে। সে আমার জন্য আলো, আমার জন্য শান্তি, আর সবচেয়ে বড় কথা, সে আমার জন্য সেরাটা হতে আমাকে অনুপ্রাণিত করে। রোজা আমার জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিয়েছে। সে এমন কেউ যার ভালোবাসা কেবল চাওয়া নয়, সে ভালোবাসা দিয়ে বাঁচতে শেখায়। তাকে ছাড়া আমি অসম্পূর্ণ জেবা। আমি শুধু রোজার জন্যই বেঁচে আছি। ওকে ছাড়া আমি কোনোভাবেই বাঁচব না। সে আমার জন্য শুরু, সেই শেষ। আহমেদের গলা ভারী হয়ে এলো, কিন্তু তার চোখে ছিল অকৃত্রিম ভালোবাসার প্রতিফলন। জেবা স্তব্ধ হয়ে গেল। আহমেদের কথা তাকে বোঝালো, ভালোবাসা সত্যি এমন এক অনুভূতি যা জোর করে পাওয়া যায় না, আর যা কোনো তুলনায় বাঁধা যায় না। জেবা হতভম্ব হয়েই আহমেদের দিকে তাকিয়ে থাকে। একসময় তার চোখে পানি এসে যায়। সে মাথা নিচু করে ধীরে ধীরে বিছানায় বসে পড়ে। আহমেদ এবার নির্দ্বিধায় তার কাঁধে হাত রেখে বলে, নিজেকে সুস্থ করো জেবা। সামনে অনেক সুন্দর দিন তোমার জন্য অপেক্ষা করছে। হতে পারে তোমার জন্য একজন যোগ্য পুরুষ অপেক্ষা করছে ভবিষ্যতে। নিজের ভুল শুধরে নাও, আমি তোমার ভালো চাই। বলে আহমেদ ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে আসে। আহমেদের প্রস্থানের পর জেবা তার চোখ মুছে কাঁপা কণ্ঠে বলল, রোজা, তুমি অনেক ভাগ্যবতী। তুমি জানো না সে তোমাকে কতটা ভালোবাসে। আমি আমি অনেক কিছু ভুল করলাম। আমি শুধু তার কাছেই থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি সে তোমার জন্যই, শুধু তোমার জন্য। তুমি সত্যিই অনেক ভাগ্যবতী। তার মুখে অসহায়তার ছাপ ছিল, যেন জীবনের সব আশা শেষ হয়ে গেছে। কাঁপতে কাঁপতে সে নিজের হাতে চোখের জল মুছে ফেলে।
আর এক এক করে কথাগুলো বলে চলল। আমি আমি কি এত ভয়ানক ছিলাম? সে তো আমাকে কখনোই ভালোবাসেনি। আমি জানতামই না আমি তার জন্য ঠিক কী করতে পারি। আর এখন সব কিছু হারিয়ে ফেলেছি। আসলেই তো, আমি আহমেদের জন্য কি করতাম? আমি কি পারতাম একটা মানুষের জন্য 3 বছর অপেক্ষা করে থাকতে? পারতাম না। আহমেদের জন্য রোজাই যোগ্য। এই কথা বলে সে সেদিকে তাকিয়ে থাকলো, যেন বুঝতে পারছিল না তার জন্য আর কিছুই বাকি নেই। তার চোখে অবশেষে শান্তির আভা ফুটে ওঠে। একই সঙ্গে এক গভীর অসহায়তা অনুভব করে, যেন কোনো আশার আলো আর নেই। আহমেদ কেবিন থেকে বেরিয়ে আসার পর তার চোখে কিছুটা হতাশা এবং বিভ্রান্তি ছিল। রোজা কেবিনের থেকে কিছুটা দূরে দেয়ালে পিঠ ঠেকিয়ে দুহাত বুকে গুজে দাঁড়িয়েছিল। তার চোখে ছিল স্থির, যেন কোনো কিছু গভীরভাবে চিন্তা করছে। আহমেদ সেটা দেখে এবার ধীরে ধীরে রোজার কাছে এসে দাঁড়ালো। রোজার পাশে সে নিজেও রোজার মতো করে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। রোজার দিকে তাকিয়ে কিছুটা বিরক্তি নিয়ে প্রশ্ন ছুড়ল। তুমি কেন আমাকে ভেতরের কাছে পাঠালে? রোজা তার শান্ত স্বরে অভিজ্ঞতার সঙ্গে উত্তর দিল। ও মানসিকভাবে অসুস্থ আহমেদ, আর আপনাকে পাওয়ার জন্যই ও পাগল হয়ে গিয়েছে। এই জন্য ওকে শান্ত করার জন্য আপনাকেই দরকার ছিল। আহমেদ কিছুটা হতবাক হয়ে বলল। মানে? রোজা একটু থেমে তারপর চোখে চোখ রেখে বলল। ওর শান্তি দরকার আহমেদ। আমি আপনাকে ওর কাছে পাঠালাম যাতে ওর মনে পরবর্তীতে আফসোস না থাকে, এটা ভেবে যে ও যদি আপনাকে একটু কনভিন্স করতো তাহলে হয়তোবা আপনি ওর সাথে থাকার জন্য রাজি হয়ে যেতেন। আপনি নিজেও জানেন ভালোবাসা কখনো সহজ নয়। আহমেদ এক মুহূর্ত চুপ থেকে রোজার দিকে তাকিয়ে বলল। তুমি কেন সে সময় বললে যে আমি যেতে চাইলে তুমি আমাকে বাধা দেবে না? রোজা মুচকি হেসে বলল। ঠিকই তো বলেছি, ভুল কিছু বলিনি। আহমেদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। সত্যি আমি বাধা দেবে না? রোজা আহমেদের প্রশ্নে মৃদু হাসল। তার চোখে যেন এক আভিজাত্য, এক অভিজ্ঞতার দীপ্তি। কিছুক্ষণ চুপ থেকে গভীর সুরে বলল। আহমেদ, খাঁচার পাখিকে যতই আটকে রাখার চেষ্টা করুন, তার ডানা যদি আকাশে উড়তে চায় তবে আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না। ভালোবাসা যদি সত্যিকারের হয় তাহলে তাকে বেঁধে রাখার দরকারও হয় না। পাখি যেমন মুক্ত আকাশে উড়েও নিজের বাসায় ফিরে আসে, তেমনি ভালোবাসা নিজের জায়গায় ফিরবেই। একটু থেমে রোজা এবার আহমেদের চোখে চোখ রেখে বলল। তাই আমি যদি কখনো আপনাকে যেতে দেই, সেটার মানে এই নয় যে আমি আপনাকে কম ভালোবাসি, বরং তার মানে আমি আপনার ভালোবাসার স্বাধীনতায় বিশ্বাস করি। ভালোবাসা কোনো বাধা নয়, এটা এক গভীর আস্থা। আর আমার আস্থা আছে আপনি যেখানেই থাকুন শেষে আমার কাছেই ফিরে আসবেন। আহমেদ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রোজার কথায় যেন তার হৃদয়ে একটা গভীর সুর বেজে উঠল। সেই সুরে ভালোবাসার গভীরতা, ভরসা আর মুক্তির মেলবন্ধন। এক পলক থেমে আহমেদ ক্ষীণ কণ্ঠে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে আবেগী স্বরে বলে উঠল। এত বিশ্বাস? রোজা হালকা হেসে বলল। আপনাকে ভালোবেসেছি যদি বিশ্বাসের অভাব রাখি তাহলে সেটা ভালোবাসা নয় আহমেদ। কিছুক্ষণ থেমে রোজা এবার আহমেদকে খোঁটা দিতে বলে উঠল। তবে আপনি যদি যেতে চান তাহলে চলে যাবেন, কি আর করার। আমি তো আপনাকে বেঁধে রাখতে পারি না। আহমেদ কিছুটা অসহায় হয়ে অন্যদিকে তাকালো। তার চোখে এক ধরনের অস্থিরতা এবং প্রশ্ন ছিল। সে মৃদু স্বরে বলল। তুমি এভাবেই বলতে পারলে রোজা? তার মানে আমি চলে গেলে তোমার একটু কষ্ট হবে না? আমাকে ছেড়ে থাকতে পারবে? রোজা গভীর শ্বাস নিয়ে নিজেকে দৃঢ় করে উঠে দাঁড়ালো। তার চোখে একটা অদ্ভুত শক্তি ছিল। ক্ষীণ হেসে পড়ে উঠল। আরেকবার চলে যাওয়ার মতো সাহস করে দেখান, এরপর ফিরে এসে আমার কবর দেখতে পাবেন। আহমেদ চমকে তাকালো রোজার দিকে। এক মুহূর্তের জন্য তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। যেন থমকে স্তব্ধ হয়ে থাকা আহমেদের দিকে তাকিয়ে রোজা এবার মিষ্টি হেসে বলল। মজা করছিলাম, তবে এবার আপনি আমাকে রেখে চলে গেলে এমনটাই হবে। সত্যি কথা এটা, ওভাবে তাকিয়ে লাভ নেই। আহমেদ যেন পুরো পৃথিবী হারিয়ে ফেলেছে রোজার কথায়। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এক মুহূর্ত আগে রোজার কবরের কথা শুনে যে আতঙ্কে থমকে গিয়েছিল, সেই আতঙ্কে ভেতরে এক অসম্ভব অস্থিরতা যেন দানা বাঁধছে তার। কিছু না বলে আহমেদ অস্থির হয়ে মুহূর্তে উঠে দাঁড়িয়ে রোজাকে জোরে নিজের বুকে টেনে নিল। এমন শক্ত
করে জড়িয়ে ধরলো যেন তাকে আর কখনো ছাড়বে না। তার হাতের শক্তি, বুকের উষ্ণতা আর আবেগ মিশ্রিত শ্বাস রোজাকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। রোজা মুচকি হেসে তার হাত আহমেদের পিঠে বুলিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, ভয় পেলেন? আমাকে ছেড়ে না গেলেই হয়। আহমেদ ভেতরে জমানো ভালোবাসা আর উদ্বেগ তাকে আর নিয়ন্ত্রণে রাখল না। সে রোজার ঘাড়ে মুখ নামিয়ে একটা গভীর চুমু খেল। তার ঠোঁটের স্পর্শে যেন রোজা নিজেও হারিয়ে গেল এক অন্য জগতে। রোজা এক মুহূর্তের জন্য তার শক্তি হারিয়ে আহমেদের বুকে মাথা রাখল। তার হৃদস্পন্দনও যেন এক হয়ে গেল আহমেদের হৃদস্পন্দনের সঙ্গে। সময় থেমে গেল, আর এই দুই আত্মা যেন তাদের ভালোবাসার শিখরে একে অপরের সঙ্গে মিশে গেল। আহমেদ কিছুটা ভাঙা কণ্ঠে বলে উঠল, ছেড়ে যাবো না রোজা। মৃত্যু ছাড়া কোনোভাবেই আমি তোমার কাছ থেকে আলাদা হতে পারবো না। রোজা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার হৃদয় অস্থির হয়ে উঠল। আহমেদের কথা যেন তার ভিতর গভীরভাবে প্রবাহিত হচ্ছিল। তার চোখে পানি জমে গেল। আহমেদ তাকে শক্ত করে আঁকড়ে ধরে, যেন কোনো কিছুই তাকে আলাদা করতে পারবে না। রোজা এবার একটা শুকনো ঢোক গেলে ধীরে ধীরে পড়ে উঠল। আহমেদ। আহমেদ রোজাকে না ছেড়েই ওভাবে সাড়া দিল প্রিয়তমার ডাকে। বলো। রোজা ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকিয়ে একটু সতর্ক হয়ে পড়ে উঠল। আমি আপনাকে খুব ভালোবাসি। আহমেদ ফট করে তার চোখ জোড়া খুলে ফেলল। রোজাকে ছেড়ে দিয়ে তার দিকে হতবাক হয়ে তাকালে রোজা এবার কপট রাগ দেখিয়ে পড়ে উঠল। জেবাকে বলছিলেন না আমি নাকি ভালোবাসি বলতে ভয় পাই? আমি মোটেই ভালোবাসি বলতে ভয় পাই না, বুঝেছেন? আপনি আমাকে জেবার সামনে ভীতু প্রমাণ করার চেষ্টা করছিলেন। আমি মোটেই ভয় পাই না। আমি রিয়াদ, অহনা, নুরা, তিশা, সৌরভ, নাহিদ সবার সামনেই আপনাকে ভালোবাসি বলতে পারবো। আহমেদ অন্যদিকে ফিরে ঠোঁট চেপে হাসি আটকে বলল। আচ্ছা, তাই নাকি? রোজা যেন খুবই আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। অবশ্যই। আহমেদ এবার একটু কাছে এসে বলল। সবার সামনে আমাকে চুমু খেতে পারবে? এইবার রোজার চোখ জোড়া দেখার মতো মনে হলো। রোজার অভিব্যক্তি আর মুখের অসহায় ভঙ্গি দেখে আহমেদ আর হাসি আটকাতে পারল না। হাসতে হাসতে বলে উঠল, যেদিন এই কাজটা করতে পারবে সেদিন নিজেকে সাহসী বলো। তুমি একটা ভীত। রোজা এবার কটমট করে তাকালো আহমেদের দিকে, কিন্তু পরক্ষণে সে নিজেও হেসে দিল। এরপর জড়িয়ে ধরো আহমেদকে। আহমেদও সযত্নে কপালে চুমু দিয়ে জড়িয়ে নিল নিজের প্রিয়তমাকে। এভাবেই দুই হৃদয়ের মধ্যে এক অজানা শক্তি এবং ভালোবাসা এক হয়ে গেল। এমন এক মুহূর্ত যা তাদের জীবনে চিরকাল অমলিন থাকবে। কয়েক মাস পর সময়ের স্রোতে সব কিছুই বদলে দেয়, তবে কিছু কিছু ভালোবাসা, কিছু কিছু সম্পর্ক চিরকাল স্থায়ী থাকে। কিছু মাস পেরিয়ে গেছে, আর জীবন থেকে এক নতুন রূপে শুরু হয়েছে। জেবা সেই আগের জেবা নেই, এখন অনেকটা বদলে গেছে। মনোবিদদের পরামর্শে নিজেকে পুনরুজ্জীবিত করেছে, এবং এখন তার মধ্যে সেই আগের অস্থিরতা নেই। জীবনে নতুন পথ খুঁজে পেয়েছে, আর নতুন নতুন সিনেমায় চুক্তি করেছে। নিজের দক্ষতা এবং যোগ্যতায় সে এখন অনেক বড় প্রজেক্টে কাজ করছে। তার কাজের পরিধি এবং সফলতা বেড়েছে। জীবনের নতুন সুরে তার মনের ভেতর যে শান্তি, সেটা তাকে অনেক সুন্দর করে আবার নতুন করে জীবন সাজাতে সাহায্য করেছে। প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন সিনেমায় চুক্তি করছে। তার অভিনয়ের দক্ষতা যেন এখন আগে থেকে বেশি বেড়ে গিয়েছে। এখন আর সে সবার কাছে সেই চেনা অসহায় দুশ্চরিত্রা জেবা নয়, বরং একজন সফল এবং স্বাধীন নারী। তার সম্পর্ক এখন রোজা এবং আহমেদের সঙ্গে অনেক ভালো, বেশ বন্ধুত্বপূর্ণ। তিনজন একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনের ভিন্ন ভিন্ন পথে চলতে শুরু করেছে, কিন্তু এই সম্পর্কের মাঝে ছিল এক গভীর শ্রদ্ধা, যেখানে প্রতিটা মুহূর্তেই সম্মান ছিল। জেবার সাথে মাঝে মাঝে রোজা এবং আহমেদের কথা হয়। এমনকি আহমেদ যে আগে জেবার অভিনয় করা সিনেমায় গান গাইতে চাইতো না, এখন সে জেবার অভিনয় করা প্রত্যেকটা সিনেমায় আনন্দের সাথে গান রেকর্ডিং করছে। তবে এর মধ্যে একটা ভালো কাজ হয়ে গিয়েছে। আহমেদের একমাত্র বেস্ট ফ্রেন্ড গায়ক আবিরের সাথে কিভাবে যেন জেবার কানেকশন হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি আবির জেবাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। সব কিছু জেনেই সে জেবাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবে বলে জানিয়েছে আহমেদকে। এই খবর শুনে আহমেদ প্রথমে হতবাক হয়ে গেলেও পরবর্তীতে খুব খুশি হলো। অবশেষে জেবা নিজের পথ খুঁজে পেয়েছে। রোজা ও জেবার সাথে আবিরের বিয়ে হওয়ার কথা শুনে খুব খুশি হলো। জাভেদকে খুন করে জেবাকে নিঃস্ব করে দেওয়ার অপরাধবোধ কমে আসলো যেন তার। অন্যদিকে রোজা এবং আহমেদ একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছে। তাদের ভালোবাসার গভীরতা সময়ের সাথে সাথে আরও বেড়ে গিয়েছে। তারা সুখে সংসার করছে।
একে অপরকে ভালোবাসার ভাষায় শ্রদ্ধা ও মূল্য দিচ্ছে। রোজা আগের মতো কঠিন এবং শক্তিশালী, তবে এখন তার মধ্যে এক শান্ত ও কোমলতার ছোঁয়া দেখতে পাওয়া যায়। এটা ছিল তার এবং আহমেদের মধ্যে থাকা নিঃশব্দ প্রতিজ্ঞার প্রতীক। তারা একে অপরকে কাছে পেয়ে একসঙ্গে তাদের ভবিষ্যৎ গড়ে নিচ্ছে। তবে আহমেদের সাথে এখন পাক্কা বউ হয়ে পুরোপুরি সংসার করতে গিয়ে রোজার উপর দিয়ে এখন স্ট্রিম রোলা যাচ্ছে, কারণ সে একসাথে নিজের অফিসিয়াল কাজ এবং সংসার সামলাচ্ছে। আহমেদ তাকে সর্বোচ্চটা দিয়ে সাহায্য করে দেখে রোজা আনন্দের সাথে সবকিছু ঠিক মতো সামলাচ্ছে। রোজার পাশে থেকে আহমেদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরেছে, যেখানে তাদের সম্পর্ক এবং ভালোবাসা পূর্ণ হয়ে উঠেছে। তারা একে অপরকে পাশে হাতে হাত রেখে জীবনের সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আর যে বা তার নতুন জীবনের কিছুটা হলেও শান্তি এবং সাফল্য পেয়েছে। তবে তার মধ্যে রোজা এবং আহমেদের জন্য ছিল এক গভীর কৃতজ্ঞতা, কারণ তারা তাকে যে শান্তি এবং পথ দেখিয়েছিল তা তাকে নতুন করে জীবন সাজাতে সাহায্য করেছে। এভাবেই জীবন এগিয়ে চলে, আর সবার জীবনেই শান্তি, ভালোবাসা এবং সফলতা নেমে আসেই গল্পের শেষ, কিন্তু তাদের নতুন জীবনের শুরু। হাসপাতালের করিডোরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পায়চারি করছে আহমেদ। তার মুখে অস্থিরতার ছাপ, কপালে চিন্তার ভাঁজ। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর ভেতরে যাওয়ার পথের দিকে চেয়ে থাকছে, যেন কেউ এসে তাকে রোজার খবর দেবে। চেয়ারে বসে রয়েছে রাজিয়া রহমান, তার চোখে মুখেও চিন্তার ভাঁজ। একটু আগে সৌরভ, রিয়াদ, অহনা, নুরা, নাহিদ ও তিশা সবাই এসে উপস্থিত হয়েছে। আকরাম চৌধুরী কেসের কাজে একটু শহরের বাইরে গিয়েছে, দেখে আসতে পারেনি। আহমেদ বারবার থিয়েটারের দিকে তাকাচ্ছে, যার ভেতরে রয়েছে রোজা এবং তার অনাগত সন্তান। হ্যাঁ, আজ রোজার ডেলিভারি হওয়ার দিন। চিন্তার রেশ ধরে আহমেদ থপ করে বসে পড়ে রাজিয়া রহমানের পাশে। তার এখনও মনে পড়ছে সেদিনকার কথা, যেদিন সে জানতে পেরেছিল রোজা প্রেগনেন্ট এবং তার মা বাবা হতে যাচ্ছে। সেই অনুভূতি আহমেদ কখনোই ভুলবে না। সেদিন রাতে নিস্তব্ধতা ভেঙে আহমেদ তার স্টুডিও থেকে বাসায় কেবল ফিরল। সে খুবই ক্লান্ত, কিন্তু যখন ঘরের ভেতরে প্রবেশ করে এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। রোজা ফ্লোরে স্তব্ধ হয়ে বসে রয়েছে, চোখে অসহায়ত্ব, চুলগুলো বেশ এলোমেলো। আহমেদ প্রথমে থমকে যায়, কারণ আজ রোজার একটা কেসের কাজের জন্য খুব রাতে বাড়ি ফেরার কথা। এত তাড়াতাড়ি বাড়িতে তাকে এভাবে নিথর হয়ে বসে থাকতে দেখে আহমেদ বেশ অস্থির হয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় তার দিকে। তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়ে। কি হচ্ছে রোজা? তুমি এমন করে কেন বসে আছো? ঠিক আছে তো? তোমার আজ দেরিতে বাড়ি ফিরে আসার কথা। আহমেদের কণ্ঠে ভয় এবং আতঙ্কের ছাপ স্পষ্ট। রোজা সেভাবেই থেকে পিটপিট করে আহমেদের দিকে তাকিয়ে কিছু সময় নীরব থাকে। তারপর আড়াল করে রাখা বাম হাতটা বের করে কাঁপা কাঁপা হাতে একটি প্রেগনেন্সি কিট তার দিকে বাড়িয়ে দিয়ে হতবাক গলাতে বলে, এটা কি সত্যি? আহমেদ প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে কিটটার দিকে তাকায়। দ্রুত হাতে নিলে দুটো লাল দাগ তার চোখে স্পষ্ট হয়ে ওঠে। তার মাথা মুহূর্তেই যেন ঘুরে যায়। কিছু সময় সেদিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই সে করতে পারে না। আহমেদ সময় নিয়ে বারবার চোখ বন্ধ করে আবার চোখ খুলে যা দেখছে তা সত্যি কিনা সেটা বিশ্বাস করার চেষ্টা করে সে। রোজা নিজের চোখ বন্ধ করে ফেলে। তারপর সে আরও কিছুটা শ্বাস নিয়ে তার কণ্ঠ ভেঙে পড়া কান্নার মতো শব্দ আসে। গত 2-3 মাস ধরে না আমার খুব খারাপ লাগছিল। গত সপ্তাহে বমিও হয়েছিল আমার। চিন্তা করবেন বলে আপনাকে বলিনি। আর প্রথমে ভেবেছিলাম হয়তো আমি অসুস্থ, কিন্তু এমন কিছু ঘটবে ভাবিনি। এটা এটা কি সত্যি আহমেদ? রোজা কোনো মতেই কষ্ট করে কাপা গলায় কথাগুলো এক নিঃশ্বাসে বলল। আহমেদের কানে রোজার কথাগুলো পৌঁছায়, বেশ ভালো করে শুনতে পায় সে, কিন্তু কোনো উত্তর দেয় না। কিছু সময়ের জন্য যেন পৃথিবী থেমে যায়। কিটটা হাতে নিয়ে সেভাবেই আহমেদ ঢোক গিলে কোনো মতে কাপা গলায় বলে ওঠে, রোজা মাই কুইন, এখানে তো দুটো দাগ দেখা যাচ্ছে। দুটো দাগ দেখা গেলে তো। আহমেদ এক পলক রোজার দিকে তাকায়, এমনই তখনই তার চোখ থেকে অশ্রু এসে পড়ে। এই মুহূর্তে তার সমস্ত অনুভূতি উত্থাল পাতাল হয়ে ওঠে। একদিকে খুশির জোয়ার, অন্যদিকে কান্নার শুরু। রোজা, তাহলে আমি আমি বাবা হতে যাচ্ছি? আহমেদের কণ্ঠে যে আনন্দ সে তীব্র আবেগের সাথে কান্নায় পরিণত হয়। সে হাসতে হাসতে চোখে জল এসে পড়ে। আমি বাবা হতে যাচ্ছি রোজা? এটা সত্যি তো? রোজা, আমি সত্যিই বাবা হতে যাচ্ছি? দুটো দাগ থাকলে তো সেটাই হয়, তাই না?
রোজা চোখে পানি নিয়ে টলমল চোখে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। আহমেদ সময় নষ্ট না করেই মুখ ভরে হেসে রোজাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার সমস্ত শরীর হৃদয় একসাথে মিলিয়ে যায়। রোজাও নিজের অনুভূতি থামাতে পারেনি। তার হাত আলতো করে আহমেদের গাল ছুঁয়ে দেয়। জড়িয়ে ধরে থেকেই বলে ওঠে, আপনি বাবা হতে যাচ্ছেন আহমেদ, আপনি বাবা হতে যাচ্ছেন। আহমেদ তখন মাথা দুদিকে নেড়ে রোজার হাত তুলে ধরে চুমু খায়। তার মুখের দিকে তাকিয়ে এক গভীর চুমু তার কপালে দিয়ে বলে, না রোজা, এভাবে বলো না, বলো আমার বাবা মা হতে যাচ্ছে। রোজা নিজেও এবার কান্নায় ভেঙে পড়ে। তার চোখে অশ্রু চলে আসে। আবারও সে আহমেদকে জড়িয়ে ধরে আরও শক্ত করে। আহমেদ রোজাকে এবার অনবরত আদর করতেই থাকে। তার চুলে হাত বুলিয়ে দিয়ে তার মুখের প্রতিটা অংশে চুমু দেয়। তার শরীরে যেন নতুন এক শক্তি এবং আবেগ জন্ম নেয়। আহমেদ মুগ্ধ হয়ে বলতে থাকে, রোজা, তুমি মা হতে যাচ্ছ আর আমি বাবা। আমি যে কি খুশি, আমি তোমাকে বোঝাতে পারবো না রোজা। কি করবো বুঝতে পারছি না এখন। রোজা, কি করবো আমি এখন? এখন এখন আমার কি করা উচিত? কাকে কাকে জানাবো? কোন কোন মিষ্টি কিনবো? আচ্ছা, আমি কি এখনই একটা ছোট্ট দোলনা কিনে আনবো? আমার রোজা, আমার কাছে মাথায় ঢুকছে না, তাড়াতাড়ি বলো না, আমি কি করব? উন্মাদের মতো করতে শুরু করে আহমেদ। এই পাগলামি যে খুশির রোজা সেটা বেশ ভালো করেই বুঝতে পারে। সে নিজেও চোখ মুছে আহমেদকে আবার জড়িয়ে ধরে। রোজা আহমেদকে আরও কাছে টেনে নিয়ে তার শরীরের সাথে মিশে যায়। আহমেদ তাকে একের পর এক চুমু দিয়ে জড়িয়ে ধরে, যেন পৃথিবীর সমস্ত ভালোবাসা এবং অনুভূতি একসাথে রোজাকে দেয়। আহমেদ তৎক্ষণাৎ কিছু একটা ভেবে রোজাকে ছেড়ে দিয়ে বলতে থাকে, রোজা শোনো, আজ থেকে তুমি বাড়ি থেকে বের হবে না, খবরদার। যদি বাড়ি থেকে এক পা বের হয়েছ তাহলে দেখবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আজ থেকে তোমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ, বিছানা থেকে উঠবে না তুমি। রোজা চোখে পানি নিয়ে হেসে বলে। বাড়ি থেকে বের না হলে কাজ করব কি করে? আহমেদ এবার কপট রাগ দেখিয়ে বলে, কিসের কাজ? কোনো রকম কাজ করার দরকার নেই। তুমি মেডিকেল ছুটি নিয়ে নাও, এক্ষুনি ফোন করো, এই মুহূর্তে অ্যাপ্লিকেশন লিখে ফেলো। মিস্টার চৌধুরীকে কল করে বলো তোমার মেডিকেল ছুটি লাগবে। আর যদি ছুটি দিতে না চায় তাহলে চাকরি ছেড়ে দাও, কোনো দরকার নেই চাকরি করার। খবরদার, বাড়ি থেকে বের হবে না। রোজা হেসে বলে ওঠে, কেন ছুটি দেবে না? অবশ্যই ছুটি দেবে, মেডিকেল ছুটি নেওয়ার নিয়ম আছে তো। আহমেদ তড়িঘড়ি করে বলে ওঠে। তাহলে দ্রুত নাও, এক্ষুনি কল করো, আমি অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি। রোজা হেসে মাথা নেড়ে বলে। ঠিক আছে। রাজিয়া রহমানের ডাকে আহমেদ ফিরে আসে সেই 9 মাস আগের অতীত থেকে। রাজিয়া রহমান আহমেদের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না তো, কিচ্ছু হবে না। আমাদের রোজা অনেক স্ট্রং, দেখবি সব ঠিক হবে। পাশ থেকে রিয়াদ এবং নাহিদ বলে ওঠে। আহমেদ ঠোঁট ভিজিয়ে বলল। ভয় লাগছে মামুনি, খুব ভয় লাগছে। বলে আহমেদ রুমাল দিয়ে নিজের কপালে ঘাম মুছে ফেলল। তার আবারও মনে পড়ল আজ সকালেরই ঘটনা। আজ সকালে রোজাকে যত্ন করে খাওয়ানোর পর সেই স্টুডিওতে রেকর্ডিংয়ের জন্য বের হয়েছিল। প্রেগনেন্ট হওয়ার পর থেকে আহমেদ প্রায় সব কাজ বন্ধ করে দিয়েছে। তার জীবনের একমাত্র কাজ এখন রোজার দেখভাল করা। কিন্তু আজকের কাজটা করা ছাড়া উপায় ছিল না। রীতিমতো বাধ্য হয়ে সে আজ স্টুডিওতে রেকর্ডিং করতে গিয়েছিল। আর ঠিক তখনই স্টুডিওতে বসে রেকর্ডিংয়ের মাঝখানে রাজিয়া রহমান ফোন করে জানালেন রোজার লেবার পেইন শুরু হয়েছে। খবর শোনার পর আহমেদের মাথায় কাজ করা বন্ধ করে দেয়। শুধু মস্তিষ্ক তাকে জানান দেয় যে তার এখন রোজার কাছে থাকা প্রয়োজন। দ্রুত গতিতে সে সব কিছু ফেলে তড়িঘড়ি করে হাসপাতালে ছুটে আসে। রোজা নাকি প্রথমে থিয়েটারে যেতে চাইছিল না। সে বারবার বলছিল, আমি আহমেদকে না দেখে থিয়েটারে যাব না। আমি ওনাকে একবার দেখতে চাই। আমি যদি আর ফিরে না আসি তখন কি হবে? আমি শেষবারের মতো ওনাকে দেখতে চাই। রাজিয়া আর নার্সের অনেক বোঝানোর পরও রোজা কোনো মতেই থিয়েটারে ঢুকতে চায় না। সে যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু মনে একটাই চিন্তা ছিল। সে খুব কষ্টে নিজেকে শক্ত রেখে চেষ্টা করছিল, তবে ব্যথা আর দুর্বলতা তার শরীরের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছিল। তার চোখের কোণে অশ্রু ঠোঁট শক্ত করে এসে সে দরজার দিকে তাকিয়েছিল, যেন নিজেকে একটু বেশি শক্ত মনে করানোর চেষ্টা করছে। কিন্তু তার মন থেকে একটা প্রশ্ন ছিল, আমি আহমেদকে না দেখে কোথাও যাব না। তার বুকের মধ্যে কিছু একটা অস্থিরতা তৈরি হচ্ছিল। রোজার মুখে তীব্র ব্যথা, কিন্তু আহমেদকে না দেখে সে এক চুলও নড়তে রাজি ছিল না। আর ঠিক তখনই হাসপাতালের করিডোরে হন্তদন্ত হয়ে প্রবেশ করল আহমেদ। তার চোখে উদ্বেগ আর শরীরে বিশাল একটা তাড়াহুড়ো ছিল। সে জানতো রোজা কতটা কষ্টে রয়েছে।
কিন্তু তাকে এক সেকেন্ডের জন্য একা তে- থাকতে দিতে সে প্রস্তুত ছিল না। সে রোজার কাছে চলে গেল এবং তার হাত ধরে দৃঢ় মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বলল, রোজা, এই তো আমি এসছে। কষ্ট হচ্ছে তোমার? কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। রোজা যন্ত্রণায় থমকে থাকা অবস্থায় আহমেদকে দেখল। তার চোখে গভীর উদ্বেগ, কিন্তু সাথে এক অদ্ভুত শান্তি ছিল। তারা দুজন আবার একে অপরের সামনে। সে হালকা মুচকি হেসে থেমে থেমে বলল, আমি যদি আর ফিরে না আসি, আপনি ভালো থাকবেন। খবরদার, যদি আবার বিয়ে করেছেন তাহলে ভূত হয়ে এসে আমি আপনার ঘাড় মটকে দিব। আহমেদ রোজার কপালে চুমু দিয়ে অস্থির হয়ে বলতে থাকে, আরে কিচ্ছু হবে না তোমার, পাগল হয়ে গেছো? সুস্থ হয়ে ফিরে আসবে তুমি, কিচ্ছু হবে না, ভয় পেও না। রোজা এবার আহমেদের হাত ধরে বলে ওঠে, আমার কিছু হয়ে গেলে আপনি নিজের খেয়াল রাখবেন। কখনো আপনার মন থেকে আমাকে মুছে ফেলবেন না, ভুলে যাবেন না কিন্তু আমায়। না হলে খুব খারাপ হয়ে যাবে, পরকালেও আমি আপনাকে গ্রহণ করব না। আহমেদের মনে এখনও রোজার সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। মেয়েটা বেশ উল্টাপাল্টা কথা বলতে শিখে গিয়েছে। সুস্থ হয়ে ফিরে আসলে রোজার কানে নিচে একটা থাপ্পড় মারারও পরিকল্পনা করে ফেলল আহমেদ। এতে যদি রোজা তাকে গুলি করতে চায় তাহলে করুক। সে জানে রোজার জন্য তার ভালোবাসা আর তার চিন্তা, তার জন্য দুশ্চিন্তা দুটোই তাকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ, তুমি আমার রোজাকে সুস্থ করে রাখো। আহমেদ ধীরে ধীরে চেয়ারে বসে মাথা নিচু করে ফিসফিস করলো। তার সামনে দাঁড়িয়ে থাকা রিয়াদ, অহনা, নূরা, তিশা, সৌরভ, নাহিদ সবাই একে একে তার দিকে উদ্বেগের চোখে তাকাচ্ছিল। তবে আহমেদের চোখে ছিল কেবল একটাই চিন্তা, রোজা। সে কেবল একে অপরের সঙ্গে কোনো কথা বলছিল না, বরং মনে মনে একটাই প্রার্থনা করে যাচ্ছিল, রোজা যেন ঠিক থাকে, রোজার যেন কিছু না হয়। আমি ছাড়া সে কোথায় যাবে? শ্বাসটা যেন তাকে ঠেলে আছড়ে ফেলছিল। পৃথিবী যেন তার সমস্ত শব্দ দূরে চলে যাচ্ছিল। শুধু রোজার মুখ, তার হাসি, তার স্পর্শ, এই সব দৃশ্য বারবার চোখের সামনে ঘুরছিল। আহমেদ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু ভিতরে এক অস্থিরতা ছিল যা কেবল বাড়তেই থাকছিল। এমন সময় থিয়েটারের দরজা খুলে গেল এবং এক নার্স ধীরে ধীরে এগিয়ে আসছে। আহমেদ দ্রুত গতিতে তার কাছে পৌঁছালো। আহমেদ কিছু বলার আগে নার্সটা বিনয়ী হেসে পড়ে উঠল, স্যার, মিষ্টির দোকান কিনে আনুন যান। পুরো হসপিটালকে মিষ্টি খাওয়াতে হবে। আপনার একটা পরীর মতো ফুটফুটে মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক অভিনন্দন। আহমেদ এই কথা শুনে যেন সবার মুখের হাসি ফুটে ওঠে, কিন্তু আহমেদ তখনও খুশি হতে পারে না। সে কাবা গলায় জিজ্ঞেস করে, আমার স্ত্রী? পাশ থেকে অন্য নার্স বলে ওঠে, চিন্তা করবেন না স্যার, ম্যামও ঠিক আছে। সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছে, আলহামদুলিল্লাহ। বিকেলবেলা রিলিজ পেয়ে যাবেন। আহমেদের বুক থেকে একটা স্বস্তির দীর্ঘশ্বাস বের হয়ে গেল। তার সমস্ত শরীর যেন এক মুহূর্তে শিথিল হয়ে পড়ল। চোখে জল জমে গেল, গলা শুকিয়ে আসলো। তবে তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। সব কিছু ঠিকঠাক ছিল, রোজাও ঠিক আছে। হাসি মুখে সে নার্সকে ধন্যবাদ জানালো আহমেদ। রোজার চিকিৎসা সংক্রান্ত সমস্ত উদ্বেগ থেকে এক চরম মুক্তি অনুভব করেছিল, কিন্তু তার হৃদয়ে এখন এক নতুন উচ্ছ্বাস। তখন হঠাৎ একজন নার্স যখন সদ্যজাত কন্যাকে তোয়ালে দিয়ে মুড়িয়ে নিয়ে এসে আলতো করে আহমেদের কোলে তুলে দেয়, আহমেদের হাতে যখন তার মেয়ে এসে পড়ে, তখন সে কেমন যেন থমকে যায়। মেয়ে, সেই অতি ক্ষুদ্র প্রাণটা, এক মুহূর্তের জন্য সে নিজেকে যেন হারিয়ে ফেলে। কেবল তাকিয়ে থাকে, তার চোখে অশ্রু জমে ওঠে, কিন্তু এই অশ্রু কোনো দুঃখের নয়, এক অমূল্য আনন্দের, বাবা হওয়ার অপ্রতিম অনুভূতি। তার হাত দিয়ে আলতোভাবে ধরে রাখা ছোট্ট মেয়েটাকে যেন একটা দামি রত্ন। মেয়ে তার কোলে এসে এত ছোট, এত দুর্বল, অথচ সে জানে এই ছোট্ট প্রাণটা তার জীবনের সবচেয়ে বড় শক্তি হতে চলেছে। এমন এক মুহূর্তে রাজিয়া রহমান পাশে দাঁড়িয়ে থাকে, তার চোখেও একটা নরম হাসি। আহমেদ অপলক দৃষ্টিতে নিজের সন্তানের দিকে তাকিয়ে থেকে কাপা গলায় বলে, এটা আমার মেয়ে, আমার আমার ছোট্ট মেয়ে, আমার সন্তান, আমার আরেক পৃথিবী। রাজিয়া রহমানও চোখে পানি নিয়ে হালকা হাসি দিয়ে বললেন, আহমেদ রে, মেয়ে তো একদম তোর মতো দেখতে হয়েছে, শুধু চোখ দুটো রোজার পেয়েছে দেখ। আহমেদ চোখ বুজে একটু ঠাহর করে তার মেয়েটির চোখের দিকে তাকায়, আর চোখে জল এসে পড়ে। আসলেই তার মেয়ের চোখগুলো রোজার চোখের মতনই, তেমন গভীর, তেমন মিষ্টি। আহমেদ তার হৃদয়ের ভেতর এক নতুন অনুভূতির ঝড় অনুভব করে।
ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি ফুটে ওঠে, যেন পৃথিবী তার কাছে এক আনন্দের সঞ্চয় নিয়ে হাজির হয়েছে। আহমেদ নিজের ছোট্ট মেয়ের কানের কাছে প্রথমে আজান দিয়ে দেয়, এরপরে ফিস ফিস করে বলে ওঠে, আমার অস্তিত্ব, আমার আরেক প্রাণ, আমার অংশ, তোমার নাম আমি দিলাম আরশিনা রহমান। আহমেদের দেওয়ার নামটা যেন সবার বেশ পছন্দ হলো। অহনা, নুরা এবং তিশা খুশিতে লাফিয়ে উঠল। নুরা খুশিতে গদগদ হয়ে পড়ে উঠল। মাশাল্লাহ, অনেক সুন্দর নাম স্যার। আহমেদ এবার তার মেয়ের কপালে এক ছোট্ট চুমু দেয়। তার চোখে অশ্রু জমে থাকে, কিন্তু তার সুখের অশ্রু এক ধরনের অশ্রু যা বাবা হওয়ার অনুভূতিতে পরিপূর্ণ। পাশ থেকে নাহিদ হেসে বলে, স্যার, আমাদের মামনি তো দেখছি একদম আপনার মতো দেখতে হয়েছে। স্যার, চোখ দুটো ছাড়া সবই আপনার মতো, মাশাল্লাহ। অহনা মিষ্টি হাসে, ঠাট্টার ছলে বলে, স্যার, আপনার কপালে দুঃখ আছে। ম্যামের সাথে চ্যালেঞ্জ করেছেন যে আপনার মেয়ে আপনার মতোই দেখতে হবে। আপনি তো জিতে গিয়েছেন চ্যালেঞ্জে, এখন তো ম্যাম আপনাকে ছাড়বে না। আহমেদ মুচকি হাসে। সবার কথা একটু একটু মজা আসে, কিন্তু সে জানে তার মেয়েটি এই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে বড় জয়। মুহূর্তে পুরো পরিবেশটা আনন্দের জোয়ারে ভেসে যায়। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। তার ছোট্ট মেয়ে তার পৃথিবী হয়ে উঠেছে, আর সে তার পৃথিবীকে কোলের মধ্যে চিরকাল রাখবে। আহমেদ এবার নিজের মেয়েকে আলতো করে রাজিয়া রহমানের কোলে তুলে দেয়। রাজিয়া রহমানের চারপাশে এবার ঘিরে ধরে রিয়াদ, অহনা, নাহিদ, নুরা, সৌরভ এবং তিশা। সবাই এবার ফিসফিস করে গুরুত্বপূর্ণ আলোচনায় মেতে ওঠে। আলোচনার মুখ্য বিষয়গুলো চোখ পুরোপুরি রোজার মতো হয়েছে কিনা, নাক কার মতো হয়েছে, ঠোঁট কার মতো হয়েছে, এসব আলোচনায় মিটিং বসিয়ে ফেলে তারা। নাহিদ এবং রিয়াদের মধ্যে ঝগড়াও বেঁধে যায়। নাহিদের মতে ঠোঁট হয়েছে খানিক রোজার মতো, কিন্তু রিয়াদের মতে ঠোঁট হয়েছে পুরোপুরি আহমেদের মতো। আহমেদ এবার দু চোখের পানি আঙ্গুলে ছিটকে ফেলে দিয়ে একজন নার্সকে উদ্দেশ্য করে বলে, আমি কি আমার স্ত্রীর সাথে একটু দেখা করতে পারি? জি স্যার, অবশ্যই। ম্যামের জ্ঞান ফিরেছে। ঠিক আছে, এখন আপনি দেখা করে আসুন। আহমেদ কৃতজ্ঞতার হাসি দিয়ে এগিয়ে যায়। কেবিনের ভেতরে ঢুকতেই সে দেখল রোজা ক্লান্ত মুখে শুয়ে আছে, কিন্তু তার মুখে একটা অদ্ভুত শান্তি, যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি তাকে ছুঁয়েছে। আহমেদ ধীরে ধীরে এগিয়ে গেল, রোজার পাশে বসল। রোজা আহমেদের উপস্থিতি টের পেয়ে দুর্বল চোখ দুটো খুলে ক্লান্ত স্বরে বলল, মেয়েকে দেখেছেন আহমেদ? কোলে নিয়েছেন? আহমেদ রোজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, দেখেছে, কোলেও নিয়েছে, আদরও করে দিয়েছে। রোজা এবার কিছুটা গর্বের সাথে বলে ওঠে, হ্যাঁ, আপনার আগে আমি দেখেছি। আমি আবার খুব দয়ালু মানুষ, তো যাতে বৈষম্য না হয় এজন্য আমি কোলে নেইনি, আপনাকে আগে কোলে দিতে বলেছি। আহমেদ এবার রোজার আরও কাছে চলে যায়। তার কপালের মাঝখানে চুমু এঁকে দিয়ে আবেগী গলায় বলে ওঠে, তোমাকে ধন্যবাদ রোজা, আমার জীবন আসার জন্য ধন্যবাদ, আমাকে এত ভালোবেসে আগলে রাখার জন্য ধন্যবাদ, আমার জীবনে এত সুন্দর একটা মুহূর্ত আনার জন্য ধন্যবাদ, আমাকে বাবা ডাক শোনানোর মতো সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমায় মাই কুইন, তুমি আসলে আমার জীবনের রানী হয়ে এসছো। রোজা এবার দু হাত বাড়িয়ে দিয়ে শুয়ে থাকা অবস্থাতেই আহমেদকে জড়িয়ে ধরে বলে ওঠে, আপনাকেও ধন্যবাদ এই এতিম মেয়েটার এত ভালোবাসার জন্য, 3 বছর দূর থেকেও এতটা আগলে রাখার জন্য, আমার জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। আহমেদ আবারও রোজার 2 হাতে চুমু খায়। রোজা এবার অভিমানের স্বরে বলে ওঠে, আপনার মেয়েকে দেখেছেন তো, পুরোটাই আপনার মতো দেখতে হয়েছে, কিচ্ছু আমার মতো হয়নি। এটা কিন্তু পুরোপুরি বেইমানি। আহমেদ রোজার কথায় ফিক করে হেসে দিল। এরপরে মুগ্ধ হয়ে বলল, চোখ তোমার মতো হয়েছে রোজা, একদম তোমার মতো সুন্দর চোখ হয়েছে। রোজা যেন তাও সন্তুষ্টি পেল না, কিন্তু কিছুক্ষণ থেমে রোজা এবার ইতস্তত করে বলে উঠল, অবশ্যই আপনার মতো হয়েছে বলেই সুন্দর হয়েছে, আমার মতো হলে তো আপনার মেয়ে দেখতে সুন্দর হতো না, ভালো হয়েছে আপনার মতো দেখতে হয়েছে। রোজার এমন কথায় আহমেদ ভ্রু কুঁচকে ফেলে। রোজা এবার ভ্রু উঁচিয়ে বলে, রাগ করলেন? সত্যি কথা বললেই সবাই রাগ করে। আহমেদ হুমকি দেওয়ার স্বরে বলে উঠল, খালি সুস্থ হয়ে যাও, তারপর দেখাবো তোমাকে মজা। পুরো 9 মাস আমার স্পেশাল পানিশমেন্ট থেকে বেঁচে গেছো, সমস্ত হিসেব কিন্তু তুলে রাখা আছে। রোজা এবার অসহায় নেত্রে তাকালো আহমেদের দিকে। আহমেদ মুচকি হেসে বলল, কি ভয় পেলে? ভয় পেয়ে কোনো লাভ নেই মাই কুইন, পরশুদিন থেকেই তোমার পানিশমেন্ট শুরু।
রোজা এবার একটা শুকনো ঢোক গিলে কথা ঘোরাতে বলে ওঠে। মেয়ের নাম কি রাখলেন? আহমেদ বলে ওঠে। আরশিনা রহমান। রোজা যেন বেশ পছন্দ হয় নামটা, মিষ্টি হেসে বলে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর নাম। মেয়ের নাম আপনার নিজের নামের অক্ষরে রাখলেন তো? ঠিক আছে, এরপরে ছেলে বা মেয়ে হলে আমি আমার নামের অক্ষর দিয়ে রাখবো, কিন্তু আগেই বলে দিলাম। আহমেদ মাথা নেড়ে বলে। যথাজ্ঞা মহারানী। আহমেদ এবার রোজাকে জড়িয়ে ধরে। রোজাও আহমেদকে জড়িয়ে ধরে। এই আবেগঘন মুহূর্তে আহমেদের কানে চুমু খায়। ঠিক ঠিক তখনই মুখ কেবিনে ঢুকে পড়ে নাহিদ, রিয়াদ, অহনা, নূরা, সৌরভ সহ সবাই। এমন একটা মুহূর্তে তাদের উপস্থিতি চমকে দিল আহমেদ রোজাকে, এমনকি তারাও বেশ চমকে গেল। নাহিদ দুহাতে নিজের চোখ বন্ধ করে বলে উঠল, এই এই আমি কিছু দেখিনি, কিছুই দেখিনি সত্যি। ম্যাম প্লিজ গুলি করবেন না। আপনি যে স্যারকে চুমু খেয়েছেন এটা আমি দেখিনি, আমি কিছু দেখিনি। অহনা এবার একটু লজ্জা পেয়ে বলে, মানে আমরা মনে হয় ভুল সময় ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নিলাম। স্যার আমরা তবে যাই, পরে আসবো তাহলে। আগে হলে রোজা আহমেদ দুজনে বেশ চমকে যেত, কিন্তু আজ চমকে গেলেও আহমেদ হাসি মুখে বলে উঠল, সব যখন দেখিয়ে ফেলেছ তখন এত ঢং করার কি আছে? এমনিতে তোমাদের সামনে অনেকবার আমি তোমাদের ম্যামকে চুমু খেয়েছি, তোমাদের জন্য ঠিকমতো রোমান্সও করতে পারতাম না, তাই দেখেই তো লজ্জার মাথাকে তোমাদের সামনে চুমু খেতাম। আমার গুরুত্বপূর্ণ কাজগুলোতে বাঁকড়া দেওয়াই তো তোমাদের আসল কাজ, এটা নতুন কিছু না। এসো তাড়াতাড়ি ভেতরে এসো। রোজাও মুচকি হাসতো। এরপর ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসতে চাইলে আহমেদ তার সাহায্য করল। রোজা বলল, এসো সবাই ভেতরে এসো। রিয়াদ, অহনা সহ সবাই এবার হেসে ভেতরে ঢুকল। আসলেই এই কয়েক মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আহমেদ তৎক্ষণাৎ রোজার কাছ থেকে উঠে দাঁড়ালো। রোজা এরপর মৃদু হাসি দিয়ে সবাইকে অভ্যর্থনা জানায়। একে একে সবাই রোজাকে জিজ্ঞেস করে সে কেমন আছে, ঠিক আছে কিনা, কষ্ট হচ্ছে কিনা। হঠাৎ রোজা আহমেদকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, মেয়েটা কোথায়? আহমেদ জানায়, মামুনের কাছে আছে, পুরো হসপিটাল ঘুরে বেড়াচ্ছে। এরপরই রোজা হঠাৎ কিছু একটা ভেবে মনে মনে এক সাহসী সিদ্ধান্ত নিয়ে নেয়। এখন রোজার মনের মধ্যে কিছু নতুন পরিকল্পনা গুনগুন করছে। সে একে একে সবার দিকে তাকিয়ে বলল, আমি আজ এক সাহসী কাজ করতে যাচ্ছি জানো। নাহিদ চমকে গিয়ে উৎফুল্লে বলল, কি কাজ ম্যাম? আহমেদ সহ সবাই ভ্রু কুচকে তাকায় রোজার দিকে। রোজা এবার ঠোঁট চেপে সময় নিয়ে তারপর বলে ওঠে, এক্ষুনি দেখবে, কিন্তু শর্ত হলো 3 থেকে 4 সেকেন্ড থাকার পর তোমরা এখানে থাকতে পারবে না। সবাই যেভাবে এসেছো সেভাবে সুরসুর করে এখান থেকে বেরিয়ে যাবে। সবাই কিছু না বুঝে মাথা নাড়ল, যার অর্থ তারা রোজার কথা শুনবে। সবার অজান্তে রোজা কিছুক্ষণ সময় নেয়। এরপর রোজা হঠাৎ করে আহমেদের গাড়ে হাত দিয়ে তাকে কাছে টেনে আনলো। সবাই রোজাকে আরও কিছু বলার আগেই রিয়াদ, নাহিদ, অহনা, সৌরভ সবাই যেন হতভম্ব হয়ে রোজার দিকে তাকিয়ে থাকলো। কারণ রোজা দুহাতে আহমেদের ঘাড় ধরে কাছে এনে আহমেদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে। সবার চোখ মুহূর্তে বড় বড় হয়ে গেল। আহমেদ নিজেও হতভম্ব হয়ে গেল, কিন্তু রোজার এমন স্পর্শে সে চোখ বন্ধ করতে বাধ্য হলো। জানো, রোজা এখনও আহমেদের ঠোঁটে নিজের দখলদার রাজত্ব চালিয়ে যাচ্ছে। নাহিদ এবার রিয়াদের কানের কাছে গিয়ে স্তব্ধ হয়ে পড়ে উঠল। রিয়াদ ভাই গো, স্যারের সাথে থাকতে থাকতে ম্যাম তো দেখছি সারের মতোই হয়ে গিয়েছে। রিয়াদও সেভাবেই ওপর নিচ মাথা নাড়ল। 5 থেকে 6 সেকেন্ড দেওয়ার পর অহনার হুঁশ ফিরে এলো। মনে পড়ল রোজার বলা সেই কথাটা। 3 থেকে 4 সেকেন্ড থাকার পর তোমরা এখানে থাকতে পারবে না। সবাই যেভাবে এসেছো সেভাবে সুরসুর করে এখান থেকে বেরিয়ে যাবে। আর দেরি করলো না তারা। একে অপরের দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে বাতাসের গতিতে সবাই দুম করে উধাও হয়ে গেল কেবিন থেকে। কেবিন থেকে বাইরে আসার পর আহমেদ এবং রোজার এই কাহিনী নিয়ে সবাই মুগ্ধতার সাথে হাসাহাসি করতে থাকলেও অস্বস্তি দেখা দেয় রিয়াদ এবং অহনার মধ্যে। রিয়াদ এবং অহনা এখনও কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, দুজনের মুখে অস্বস্তি ভাব। অহনা হাত কষ্টাচ্ছে। রিয়াদের কাছ থেকে সে এবার সরে আসতে চাইলে রিয়াদ থমকে ওঠে। তোকে যেতে বলছি আমি, কথা শেষ হয়নি এখনো। অহনা আবারও চুপটি মেরে দাঁড়িয়ে থাকে রিয়াদের পাশে। এবার কিছুটা অস্বস্তি নিয়ে অহনার দিকে না তাকিয়ে রিয়াদ বলে ওঠে, সিদ্ধান্ত কি নিয়েছিস বল। অহনা অস্বস্তি নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কিসের সিদ্ধান্ত? রিয়াদ দৃঢ়ভাবে বলে, নাটক করছিস? জানিস না কিসের সিদ্ধান্ত? অহনা এবার চুপ রইল। রিয়াদ বলে উঠল,
আগামী মাসে ম্যাম নাহিদ আর নোরার বিয়ের ডেট ঠিক করেছে। স্যারের কাছে খবর পেলাম খুব তাড়াতাড়ি সৌরভের হয়ে আকরাম স্যারের কাছে তিশার জন্য প্রস্তাব নিয়ে যাবে। ইনশাল্লাহ বিয়েটাও হয়ে যাবে, কারণ নোরার কাছে শুনলাম তিশাও সৌরভকে পছন্দ করে। অহনা ধীর কণ্ঠে শুধু বলল। হুম। রিয়াদ এবার গর্জে উঠে বলল, ওদের সবার সম্পর্ক যদি স্যার এবং ম্যাম মেনে নেয়, তারা তাদেরকে কেন নেবে না? একবার বললে কি সমস্যা? অহনা এবার মাথা নিচু করে বলে উঠল, ম্যাম আমার একমাত্র গার্ডিয়ান। ম্যাম আমাকে যেইখানে বিয়ে দেবে আমি সেইখানেই বিয়ে করব। রিয়াদ বিরক্তির স্বরে বলে ওঠে। সেটা কথা না, আগে আমাকে বল তুই রাজি কিনা। অহনা এইবারও চুপ থাকলো। রিয়াদ ভ্রু কুচকে বলে উঠল, আমাকে বিয়ে করতে তোর সমস্যা কি বলতো? অহনা এবার হাত কষ্টাতে কষ্টাতে বলে উঠল, তুই সবসময় আমাকে ধমক দিস। তোর সাথে বিয়ে হলে আমার ধমক খেতে খেতেই আমার সারা জীবন শেষ হয়ে যাবে। রিয়াদ এবার আড়ালে মুচকি হাসল, মনে মনে আওড়ালো। একবার বিয়েটা হতে দে, তারপর ধমক আর আদর দুটোই দেখাবো তোকে। কিন্তু মুখে বলল, ম্যাম আমাদের বিয়েতে রাজি। অহনা চমকে তাকালো রিয়াদের দিকে। রিয়াদ অহনার দিকে তাকিয়ে বলল, আমি তোর মতো ঢিলা পাটি না, আর তোর মতো ভীতুও না। ম্যামকে আমি বলেছি আমি তোকে পছন্দ করি, আর তোকে আমি বিয়ে করতেও চাই। কিন্তু তুই যে আমাকে মনে মনে বিয়ে করতে চাস কিন্তু মুখে বলিস না, সেটাও বলেছি। অহনা হতবাক হয়ে বলল, কি? ম্যাম কি বললো? রিয়াদ এবার নিজের শার্টের কলার ঝাঁকিয়ে বলল, ম্যাম তো বেশ খুশি হয়েছে। ম্যাম এমনিতেই নাকি তোর বিশ্বজিৎ নিয়ে চিন্তাই ছিল যে তোকে বিয়ে দেবে কোথায়। তোকেও তো সংসার করার প্রয়োজন আছে, তাই আমি বিয়ে করতে চেয়েছি শুনে ম্যাম অনেক বেশি খুশি হয়েছে, আর বলেছে নাহিদ নোরার বিয়ের পর আমাদের বিয়ে দেবে। হতবাক হয়ে থাকা অহনার দিকে তাকিয়ে রিয়াদ আবারও বলল, আমি আবার আহমেদ স্যারের অনেক ভক্ত, তাই স্যারের মতো আমি সহজ সরলভাবে বিয়ে করে নেব। ধুমধাম করে বিয়ে করার দরকার নেই। অহনা এবার মাথা নিচু করলো। সে ভাবতেও পারেনি যে রোজা রাজি হয়ে যাবে। রিয়াদ এবার অন্যদিকে তাকিয়ে বলল, এবার বল তুই রাজি কিনা। ম্যাম তো অনেক খুশি হয়েছে। অহনা মিনমিন করে বলল, ম্যাম রাজি থাকলে আমিও রাজি। রিয়াদ এবার পকেটে হাত গুজে বলে উঠল, তাহলে নিজেকে প্রস্তুত কর। বিয়ের প্রথম রাতে আমি শুনতে পারবো না যে আমি এখনো প্রস্তুত নই, আমাকে একটু সময় দে। এমন কথা বললে কানের নিচে দুটো মেরে দেব। বলে রিয়াদ নিজের মতো করে চলে গেল। এদিকে অহনা ভয় ঠকিল। কিছু দূর যাওয়ার পর রিয়াদ পেছনে ঘুরে মাথা নিচু করে থাকা অহনাকে ডেকে উঠল। শোন, অহনা মাথা উজারে রিয়াদ নির্দেশ দেয়, আমার সাথে তুই তুতুকারি বন্ধ কর। হবু স্বামীর সাথে তুতুকারি করতে নেই। ম্যাম যেমন স্যারকে ভালোবাসে, আপনি বলে তেমন সম্মান দিয়ে আমার সাথে কথা বলবি। অহন এবার মুখ ভেঙচিয়ে বিড়বিড় করে বলল, স্যার যে ম্যামের সাথে কত ভালোবেসে মিষ্টি করে কথা বলে সেটা তো কেউ দেখবে না। রিয়াদ দূর থেকেই বলে। মুখ ভ্যাংচালে চাবারি নিচে থাপ্পড় খাবি। অহনা এবার অন্যদিকে ফিরল। রিয়াদ আবারও ডেকে উঠল। শোন, অহনা আবারও বিরক্তির সাথে তাকালো। রিয়াদ এবার কিছুক্ষণ থেমে অন্যরকম কণ্ঠে বলল, আই লাভ ইউ। চমকে তাকালো অহনা। থমকে যায় সে। রিয়াদ আর না থেমে গটগট করে করিডোর থেকে বেরিয়ে পড়ল। পেছনে ফেলে গেল অবাক হয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে থাকা অহনাকে। এদিকে রোজা অনেক সময় নিয়ে আহমেদের ঠোঁটে চুমু খাওয়ার পর সরে আসলো। ধীরে ধীরে চোখ খুলল আহমেদ। হতবাক হয়ে তাকিয়ে থাকা আহমেদের দিকে তাকিয়ে রোজা এবার হেসে বলে উঠল, মনে আছে কোনো একদিন বলেছিলেন যে আমি যেদিন সবার সামনে আপনাকে চুমু খেতে পারবো সেদিন আমি সাহসী হব। দেখলেন কি না, আমি সবার সামনে চুমু খেয়েছি আপনাকে। আহমেদ চোখ পিট পিট করে বলল, রোজা, তুমি কি ভূতে ধরেছে? দেখি তো জ্বর এলো কিনা। বলে আহমেদ রোজার কপালে আর গলায় হাত দিয়ে দেখতে থাকলো। রোজা হেসে দিল আর এক হাতে তার চুল উড়িয়ে দিয়ে খেলা করে বলল, আমি এখন অনেক সাহসী। আহমেদ দুষ্টু হেসে বলল, তুমি কিন্তু বেশ লাগামছাড়া হয়ে গেছো জানো। আজকাল ধুমধাম চুমুকিয়ে চমকে দিচ্ছ আমায়। রোজা কপট রাগ দেখিয়ে বলল, সব আপনার জন্যই তো। আপনার মতো নির্লজ্জ ব্যক্তির সঙ্গে থাকতে থাকতেই তো আমি আজ এমন হয়ে গেছি। মাঝে মাঝে ক্রিমিনালদের সামনে এমন এমন কথা বলি যে পরে নিজেই হতবাক হয়ে যাই। এসব কথা কোথা থেকে শিখলাম? আহমেদ হো হো করে হেসে দিল। রোজা এবার চোখ পাকিয়ে তাকিয়ে বলল, জানেন ওই দিন
একটা ডাকাতের রিমান্ডে কি বলেছিলাম আমি? আহমেদ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি বলেছ? বলেছি যে এমন জায়গায় লাথি মারবো না, জীবনে বাপ হতে পারবি না, পরবর্তী প্রজন্ম ধ্বংস করে দেব একদম। আহমেদ ফিক করে হেসে দিল। তার হাসি গলা ছাপিয়ে পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। রোজা চোখ পাকিয়ে আবার বলল, খবরদার হাসবেন না, সব আপনার জন্য অসভ্য পুরুষ। এই কথায় আহমেদ যেন আরও খুশিতে ভেঙে পড়ল। সে রোজার হাত ধরে গভীর ভালোবাসায় বলল, তুমি না রোজা অসাধারণ, তোমার সাহসের কোনো তুলনা হয় না। ডাকাতের হাল যদি এমন করে দিতে পারো, তবে আমার মতো অসভ্য পুরুষকে তো তোমার সামনে কাছের মতো ভেঙে যাবে। রোজা গম্ভীর মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ হেসে বলল, ভেঙে যাবে নাকি বেঁকে যাবে আহমেদ? আহমেদ হেসে রোজাকে জড়িয়ে ধরল। তার হাতের মজবুত আলিঙ্গনে রোজা যেন নরম হয়ে গেল। আহমেদের বুকে মাথা রেখে রোজা চোখ বন্ধ করলো। এই মুহূর্তটি যেন তাদের দুজনের জন্য পৃথিবী থেমে গিয়েছে। তারা দুজনেই জানতো তাদের ভালোবাসার গভীরতা এবং সম্পর্কের দৃঢ়তা কোনো ঝড়ই নড়বে না। কিছুক্ষণেই নিঃশব্দ মুহূর্তে একে অপরের অস্তিত্ব অনুভব করার পর রোজা হঠাৎ আবার উঠে দাঁড়ালো। আহমেদ অবাক হয়ে তাকালো। রোজার চোখে এক ধরনের চঞ্চল দৃষ্টি। সে ধীরে ধীরে আহমেদের কাছে এগিয়ে এসে তার ঘাড়ে হাত রাখল। জানেন আহমেদ, আমি অনেক সাহসী মেয়ে। এই সাহসটা আপনার মতো নির্লজ্জ পুরুষের সংস্পর্শে থেকেই তো পেয়েছি। এরপর রোজা আর কোনো কথা না বলে আহমেদের ঠোঁটে তার ঠোঁট আবারও ডুবিয়ে দিল। আহমেদ প্রথমে হতবাক হলেও সে আর কোনো বাধা দিল না। তার হাত রোজার কোমর জড়িয়ে ধরে তাকে আরও কাছে টেনে আনলো। তাদের এই মুহূর্তেই যেন সব আবেগ, ভালোবাসা এবং একে অপরের জন্য থাকা চিরন্তন প্রতিশ্রুতি মিশে গেল। ঘরের চারপাশ যেন থমকে গেল। সময় আর বাস্তবতা তাদের জন্য কোনো অর্থই রাখল না। তাদের গভীরতার যেন সমস্ত দুনিয়া হারিয়ে গেল। রোজা ধীরে ধীরে চুমু শেষ করে আহমেদের চোখের দিকে তাকালো। আহমেদ মৃদু হাসি দিয়ে বলল, তোমার তো সুন্দর সাহসের জন্য ধন্যবাদ রোজা। তবে আজকের পরে আমি আরও একবার নিশ্চিত হয়ে গেলাম, তুমি কেবল আমার, শুধুই আমার। রোজা তার ঠোঁটে মুচকি হাসি দিয়ে বলল, আপনার তো সব কিছুতে দাবি, তবে হ্যাঁ, আপনারই তো সবটুকু। আহমেদ আর কোনো কথা না বলেই রোজাকে শক্ত করে জড়িয়ে নিল। ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল তাদের ভালোবাসার গভীরতায়। এভাবেই গল্পটি শেষ হয় দুই আত্মার এমন এক মিলনে যা কোনো কিছুতেই ভাঙবে না। তাদের ভালোবাসা এবং জীবনের এই অধ্যায় চিরন্তন হয়ে রইল এক অপূর্ণ কিন্তু গভীরভাবে সম্পূর্ণ সুখের মুহূর্তে।